স্পষ্ট জানতে চাই, মেজর জেনারেল কবির যে খুনিটা, আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা। হাসিনা পালাই গেছে, তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে, তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো? বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডার গুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির। বাহ, আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার মতো না এইরকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলামী, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে, এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির, তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। এবং মিডিয়ার যে ভয়, মিডিয়া, আমি আপনাকে বলি, গত 50 বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে, সব থেকে সাহস নিয়ে সেই 5টা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা। আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা, তিনি 1 টাকা 1 কোটি টাকা নিজে খান নাই, শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন। সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে। অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই, বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে, সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই, কোনো লাইভ নাই, কোনো টকশো নাই। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমি কোনো মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5-7জনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা, 3-4টা টকশো পর্যন্ত আপনারা করেন নাই। আপনারা কি টকশো করতেছেন? প্রতিদিন প্রচুর মব হচ্ছে, আর মব তো করছে আর্মির এই গ্রুপ যারা আয়না ঘর ভাঙে ফেলছে। কারা মব করছে? এই মব উস্কাইয়ে দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে দিচ্ছে সারাদিন মব দেখাও। এই ফাঁকে ফাঁকে আমরা কি করব? আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাঙে ফেলবো। এই ফাঁকে আমরা কি করব? ক্যান্টনমেন্ট থেকে 626 জন যে গণহত্যাকারী, তাদেরকে আমরা পাচার করে দিব। এই ফাঁকে আমরা কি করব? আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে? এই রাষ্ট্র টিকেই রেখেছে আল্লাহ। এইখানে 18 কোটি জনগণ, এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয়, এলিট জনগণ নয়, এই জনগণ ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশের আপামর জনগণ। নইলে এই দেশ থাকে? ভাবেন, ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান, শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায়, ঘুমায়। তারা ওখানে কি প্রেম করে? 2 পুরুষ হতে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি না। তাহলে করে কি? এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই। এরপরে হাসিনা সেখানে আছে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো কবি, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2-1 দিন আগে পালাই গেছে। আপনাদের মাধ্যমে জানতে চাই, অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির 1 দিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে, আপনারা তাদেরকে পাস করে দেন। এবং ইতিমধ্যে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা চলছে, সম্ভবত কয়েকজনকে সেফ এক্সিট দিয়ে ফেলা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে? এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাকিস্তান আর্মি জনগণকে গ্রো করতে দেয় নাই। পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই। আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি। কিন্তু যেটা হয়েছে দেখেন, এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না, সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি। কারণ আমরা জেনেছি, অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে। যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয়, তখন জুনিয়র অফিসারের গুলিটা সে গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে। সুতরাং তারা দ্রুত অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে। এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে 626 জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে। এরপর বাকি বাংলাদেশ কিভাবে করতেছে? বাংলাদেশে